আসসালামু আলাইকুম। এমবিএ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রীরা, তোমরা যে যেখানে আছো হয়তো ভালো আছো। আশা করি স্বাস্থ্যবিধি মেনে বসবাস করতেছো। আজ আমরা এমবিএ ব্যবস্থাপনা বিভাগের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের উপর ক্লাস গ্রহণ করব। তোমরা স্লাইড হয়তো দেখতেছো। প্রথম স্লাইড আমি বলছি, এমবিএ ব্যবস্থাপনা বিভাগ কোর্স ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ও উন্নয়ন, কোড হইল 31-26-11। আমার পরিচিতি, শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আলোচ্য বিষয় হলো অধ্যায় 7, প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পদ্ধতি ও কৌশল, মেথডস অ্যান্ড টেকনিক্স অফ ট্রেনিং। এটার ধারণা আমি আগেও তোমাদেরকে বলছি। যেহেতু অধ্যায় প্রশিক্ষণ পদ্ধতি ও কৌশল, এখানে তোমাদের প্রশিক্ষণ পদ্ধতি কৌশল সম্পর্কে সম্যক ধারণা সবসময় থাকতে হবে। প্রশিক্ষণ হলো প্রশিক্ষণের জন্য উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করা দিনে দিনে জটিলতর হয়ে পড়ছে। নানাবিধ প্রশিক্ষণ সংস্থা এবং প্রযুক্তির নব নব আবিষ্কারের ফলে প্রশিক্ষণ ব্যবস্থার এইসব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রশিক্ষণ পদ্ধতিও পরিবর্তন হচ্ছে। কোনো প্রশিক্ষণ পদ্ধতির সবল বা দুর্বল দিক সম্পর্কে পরিপূর্ণভাবে জানার মাধ্যমে সেটা গ্রহণ বা বর্জন করতে হয়। এ কারণেই প্রশিক্ষণের সকল পদ্ধতি সম্পর্কে জানা এবং উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রশিক্ষণের এই পদ্ধতি যদি জানতে পারি, এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা হলো আধুনিক বিশ্বে, বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সব কার্যক্রম পরিচালনা করার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। এবং এই প্রশিক্ষণ পদ্ধতি মূলত নির্ভর করে যে সময়ের পরিবর্তনের সাথে প্রশিক্ষণ পদ্ধতিও পরিবর্তন হচ্ছে। কোনো প্রশিক্ষণ পদ্ধতির সবল এবং দুর্বলতার দিক সম্পর্কে পরিপূর্ণ জানার মাধ্যমে সেটা গ্রহণ বা বর্জন করা হয়। এ কারণেই প্রশিক্ষণের যে সকল পদ্ধতি গ্রহণ করা হয় সেটা প্রতিষ্ঠান ভেদে প্রতিষ্ঠান, যেখানে ব্যয় কম হয়, সফলতা বেশি আসে এবং অধিকাংশ প্রশিক্ষকদের জন্য বোধগম্য হয়, সেই পদ্ধতি বেছে নেওয়া হয়। প্রতিষ্ঠান কোন পদ্ধতি তার কর্মীদের প্রশিক্ষিত করবে তা নির্ভর করে ওই প্রতিষ্ঠানের সংস্কৃতি, আর্থিক সংগতি, কর্মীদের প্রত্যাশা ও ক্ষমতা, ব্যবস্থাপকীয় নীতি ও উপকরণের সহজ প্রাপ্যতার উপর। এ সকল বিষয় বিবেচনা নিয়ে কোনো প্রতিষ্ঠান তার জন্য যেটি সর্বোত্তম বলে বিবেচনা করে বা মনে করে সেই পদ্ধতি বেছে নেওয়ার চেষ্টা করে। আজকে আমরা কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণের কৌশল সমূহ আলোচনা করব। কার্য প্রশিক্ষণের যে পদ্ধতিগুলো নেওয়া হয় তার মধ্যে আমরা আজকে কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে প্রথম হলো প্রদর্শন, অর্থাৎ কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণের বহুল ব্যবহৃত পদ্ধতি হলো এটি প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া। একজন প্রশিক্ষক তার প্রশিক্ষণার্থীদের জন্য কাজের বিভিন্ন অংশ পরিবর্তিত রূপে প্রশিক্ষণের জন্য প্রদর্শন করে থাকে। অর্থাৎ কিভাবে কাজ করলে সে সহজে প্রশিক্ষণ পেতে পারবে তার হাতে কলমে শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ প্রদর্শনীর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষিত করে তোলা হয়। তারপর আসো হাতে কলমে। হাতে কলমে কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণের মধ্যে হাতে কলমে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটা হলো কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণের এক কৌশলে
প্রশিক্ষণার্থী নিজ থেকে কাজ করার জন্য হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়। এ সকল ক্ষেত্রে পূর্বেই কাজ সম্পর্কে বর্ণনা করা হয় এবং পরবর্তীতে কাজ যাতে সহজতর করা যায় সে ব্যাপারে সহজে হাতে কলমে প্রশিক্ষণার্থীদের বুঝিয়ে দেওয়া হয়। তারপর আসো পর্যবেক্ষণ। কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণের একটা গুরুত্বপূর্ণ কৌশল হলো পর্যবেক্ষণ। শিক্ষার্থীরা যখন কাজ করে কিভাবে করছে, ভুল ত্রুটি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে হয়। এই পর্যবেক্ষণের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি দেখা যায় সে ভুল ত্রুটি শুধরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আর যখন পর্যবেক্ষণে প্রশিক্ষক থাকে তখন প্রশিক্ষণার্থীরা সে কাজ গুরুত্বের সহিত করে থাকে। তারপর আসো শিক্ষানবিশ পদ্ধতি। শিক্ষানবিশ পদ্ধতি কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণের একটি অত্যন্ত প্রাচীন পদ্ধতি। সাধারণত শ্রমিক সংঘ, স্কুল, কলেজ ও সরকারের মধ্যকার এক ধরনের অংশীদারিত্বের মাধ্যমে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্রছাত্রীকে বিভিন্ন প্রতিষ্ঠানে বাস্তব জ্ঞান অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণের জন্য পাঠানো হয়। সাধারণত 2 বছর কার্য সংশ্লিষ্টতা বা 180 ঘন্টা ক্লাসরুমে নির্দেশনার মাধ্যমে এ প্রশিক্ষণ পদ্ধতি সমাপ্ত করা হয়। এরপর আসো পদ পরিবর্তন। পদ পরিবর্তনের মাধ্যমে এ পদ্ধতিতে একজন কর্মীকে তার নিজের প্রাতিষ্ঠানিক অবস্থানের বাইরেও বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশিক্ষণ গ্রহণ করতে পাঠানো হয় বা আভ্যন্তরীণ প্রতিষ্ঠানেও পদ উচ্চ পদে আসীন কর্মকর্তার কাছ থেকে এ প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। তারপর আসো কোন পদ পরিবর্তনটা বুঝছো কিনা আবার একটু দেখো। এ পদ্ধতিতে একজন কর্মীকে তার নিজের প্রাতিষ্ঠানিক অবস্থানের বাইরেও এ প্রশিক্ষণ দেওয়া যেতে পারে অথবা অন্যান্য অনেক পদে বসিয়ে ওই পদের কর্মকৌশল সম্পর্কে জানানো যেতে পারে। এভাবে একজন কর্মীকে বিভিন্ন পদে পর্যায়ক্রমিকভাবে বসিয়ে নূতন কাজের অভিজ্ঞতা প্রদান করা হয়। এ ধরনের প্রশিক্ষণের ফলে একজন কর্মী অনেকগুলো পদের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে এবং সকল পদের কর্মীদের কাজ ও তাদের প্রয়োজন অপ্রয়োজন বা ভালো মন্দ সম্পর্কে ধারণা পেতে পারে। এতে করে সম্পূর্ণ প্রতিষ্ঠানের কার্য পরিবেশ ওই প্রশিক্ষণার্থীর জ্ঞানের মধ্যে প্রবেশ করে এবং পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে এ ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়ে থাকে। তারপর আসো প্রবেশন। এটা হলো যে পদ্ধতিতে একজন প্রশিক্ষণার্থী তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে করে তাকে প্রবেশন পদ্ধতি বলে। এই প্রক্রিয়ায় একজন শিক্ষানবিশ একজন নির্বাহীর অধীনে কাজ করতে হয়। নির্দিষ্ট সময় পর পর প্রশিক্ষণার্থী তার কাজের পূর্ণাঙ্গ বৃত্তান্ত তার উপরস্থ নির্বাহীর নিকট জমা দেয়। এই রিপোর্টের মাধ্যমে নির্বাহী প্রশিক্ষণার্থীর উন্নতি বা অগ্রগতি সম্পর্কে জানতে পারেন। সাধারণত কোনো প্রতিষ্ঠানে যোগদানের পর একজন নূতন কর্মীকে 6 মাস বা 1 বছর সময়কাল এ ধরনের প্রবেশন প্রক্রিয়ার মধ্যে রাখা হয়। নিয়মিত তার অগ্রগতি সম্পর্কে নির্বাহীর নিকট রিপোর্ট জমা করতে হয় এবং নির্বাহীর মাধ্যমে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা নূতন কর্মী সম্পর্কে ওয়াকিবহাল হয়। মূলত এ সময় একজন নব্য কর্মী কাজের মাধ্যমিক কাজ শেখে, তবে তার প্রয়োজন যে তার উপরস্থ নির্বাহীর সহযোগিতা চাইতে পারে। অর্থাৎ প্রবেশনের কাজের সময় সে অবশ্যই যে কাজ করে ঊর্ধ্বতনের নির্দেশ মোতাবেক কাজ করে, কাজ করার পর একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর নির্বাহীকে তার কাজ দেখাতে হয়। কাজ যদি কখনো না বুঝে ঊর্ধ্বতনের কাজের সহযোগিতাও সে চেতে পারে। এরপর হলো ভূমিকা পালন। কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণের এ পদ্ধতিতে একজন শিক্ষানবিশকে নির্বাহীর ভূমিকা কার্যে অবনীত হতে হয়। অর্থাৎ একজন নির্বাহী যে প্রক্রিয়ায় তার বিভিন্ন দায়িত্ব পালন করেন সেগুলি আয়ত্ত করার চেষ্টা করা হয়। অভিনয়ের মতো করে হলেও সেগুলি প্রয়োগ করা হয়। প্রতিষ্ঠানের সকলেই
প্রতিষ্ঠানের সকলেই বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রদান বা টার্গেট প্রশিক্ষণার্থীর একজন নির্বাহী হয়ে উঠতে সাহায্য করে। এভাবে ধাপে ধাপে একজন শিক্ষানবিশ নির্বাহীর ভূমিকার অভিনয়ের মাধ্যমে একদিন পূর্ণ নির্বাহী হয়ে উঠতে পারে। এছাড়া ও পরিচিতিমূলক বিশেষ দায়িত্ব প্রদান বা কমিটির মাধ্যমে কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদান ও করা যেতে পারে। তাহলে তোমরা এখন কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণের কৌশলগুলো বুঝলে। এরপর আসো কার্য বহির্ভূত প্রশিক্ষণের কৌশল। কাজের ভিতরে যে প্রশিক্ষণ গ্রহণ হয় তা কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ, আর কার্য বহির্ভূত ভাবে যে প্রশিক্ষণ গ্রহণ করা হয়, যেমন কিভাবে সেটা আলোচনা। ধরো কার্য বহির্ভূত প্রশিক্ষণের কৌশল সমূহ নিম্নে আলোচনা করা হলো। প্রথম হলো আলোচনা কি। কার্য বহির্ভূত প্রশিক্ষণ আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি। এ পদ্ধতিতে একজন অভিজ্ঞ প্রশিক্ষক তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান সকলের সামনে তুলে ধরেন এবং উদ্বুদ্ধ আলোচনা করে থাকেন। সকল প্রশিক্ষণার্থীকে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনার সুযোগ দেওয়া হয়। এর মাধ্যমে কোনো কাজ সম্পর্কে পূর্ণ আলোচনা সকলের মাধ্যমে বেরিয়ে আসে এবং সকলেই কাজ সম্পর্কে তার মতামত প্রদান করতে পারে। এভাবে আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে। তারপর কোচিং ক্লাসরুম। তোমরা নাম থেকেই বুঝতে পারতেছো কোচিং ক্লাসরুম কার্য বহির্ভূত প্রশিক্ষণের অত্যন্ত প্রাচীন পদ্ধতি হলো কোচিং ক্লাসরুম। অর্থাৎ কোচিং ক্লাসরুমে বসিয়ে তাদেরকে তাত্ত্বিকভাবে বোঝানো হয় যাতে করে সাধারণ বিষয় পিছিয়ে পড়া গোষ্ঠীকে শিক্ষার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। বিশেষ করে স্কুল কলেজে এ ব্যবহার ব্যাপক প্রচলন। বর্তমান যুগে তো একেবারে চাকরির ক্ষেত্রে কোচিং ক্লাসরুম, এমনকি সর্বোচ্চ চাকরি বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এখন কোচিং ক্লাসরুমের ব্যবস্থা আছে। তারপর হলো কর্মশালা। তত্ত্বাবধায়ক ও নিম্ন স্তরের ব্যবস্থাপকের এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে প্রশিক্ষণার্থীগণ ছোট ছোট দলে বিভক্ত হয়ে কর্মকৌশল সম্পর্কে নিজেরা আলোচনা করে এবং আলোচনা করে সেখান থেকে এগিয়ে যায়। তারপর আসো নাট্য অভিনয়। নাট্য অভিনয় অর্থাৎ প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে মানে অভিনয়ের মাধ্যমে দেখে মঞ্চস্থ করে কর্মীদের বোঝানো হয়ে থাকে যাতে একত্রে অনেকে বিষয়টা বুঝতে পারে। আমরা অনেকেই অনেক সময় দেখি লেখাপড়ার ক্ষেত্রেও শুধু পুঁথিগত জ্ঞান বা যদি বই পড়ার জন্য পড়ি সেটা মনে রাখতে কষ্ট হয়, কিন্তু কোনো গল্পের বই, কোনো নাটক, কোনো সিনেমা একবার দেখলে আর ভুলি না। সেজন্য এই নাট্য অভিনয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তারপর আসো পেশাগত প্রশিক্ষণ। অফিসের বর্তমান কর্মীদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য পেশাগত প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এ সকল ক্ষেত্রে কর্মীরা সরাসরি বই, পুস্তক বা এর মাধ্যমে আনুষ্ঠানিক বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হয়। পরবর্তীতে তাদেরকে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং সে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সাধারণভাবে অনেক প্রতিষ্ঠানে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়, যেমন ডিপ্লোমা ইন কমার্স বা ডিপ্লোমা ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট ইত্যাদি প্রশিক্ষণের মধ্যে সেখানে পড়ে। তারপর আসো গবেষণা প্রশিক্ষণ। গবেষণা প্রশিক্ষণ পদ্ধতি কর্মীদের একটি নির্দিষ্ট বিষয়ে গবেষণার উপর গবেষণার জন্য সময় দেওয়া হয়। একটা নির্দিষ্ট বিষয়ের উপর গবেষণা করার জন্য সময় দেওয়া হয়। সে সময়ের পরে নির্দিষ্ট বিষয়বস্তুর উপর প্রত্যেকে স্ব চিন্তা বা মতামত বা দর্শন উপস্থাপনের চেষ্টা করতে হয়। এ বিষয়ের উপরে ভিত্তি করে গবেষণা লব্ধ জ্ঞান দিয়ে কর্মীরা পর্যায়ক্রমে প্রশিক্ষণ পেতে পারে বা ওই বিষয় সম্পর্কে সম্যক ধারণা মানে গ্রহণ করতে পারে। এ প্রক্রিয়ায় গবেষণা কর্ম সম্পাদনের জন্য একজন অভিজ্ঞ কর্মী বা তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করেন এবং গবেষণার ফলাফল সম্পর্কে বিস্তারিত সকলকে
জানিয়ে থাকেন। তারপর আসো কম্পিউটার সংশ্লিষ্ট প্রশিক্ষণ। বর্তমান সময়ের সবচেয়ে আধুনিকতর প্রশিক্ষণ পদ্ধতি হলো কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতি। এই ধরনের প্রশিক্ষণের জন্য ইন্টারনেট অত্যন্ত প্রয়োজনীয় একটা উপকরণ। প্রশিক্ষণার্থীরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রের বসেই ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। ওয়েব ক্যামেরার ব্যবহারের মাধ্যমে সরাসরি ভিডিও কনফারেন্সিং করেও এ প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। কখনো যন্ত্রপাতি ব্যবহারের সঠিক কৌশল সম্পর্কে ও দূর থেকে কর্মীদের প্রশিক্ষিত করে তোলা সম্ভব হয়। যেমন অডিও ভিজুয়াল প্রশিক্ষণ প্রদান করা যায়, অতি অল্প সময় প্রশিক্ষণ দেওয়া যায়, প্রশিক্ষণের খরচ বাঁচে, সাংগঠনিক কাজের ধারাবাহিকতা বজায় থাকে, শিক্ষার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা যায়, প্রশিক্ষণ গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, ঝামেলা মুক্ত পরিবেশ প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়। এরপর আসো প্রতিরূপ প্রস্তুত। যে সকল ক্ষেত্রে অত্যন্ত দামি যন্ত্রপাতি ব্যবহার করা রয়েছে, ব্যবহারের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে ওই সকল যন্ত্রের একটি নকল বা দামি প্রস্তুত করে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। কিন্তু নকল যন্ত্রগুলো হুবহু আসলের মতো করেই প্রস্তুত করা হবে। এতে করে প্রকৃত অবস্থায় যন্ত্রগুলির অবস্থান ও ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণার্থী পূর্ণাঙ্গ বুঝতে পারে। এভাবে পুরো পুরো সিমুলেশন প্রশিক্ষণ প্রক্রিয়ায় সাজানো হয়ে থাকে। অর্থাৎ পুরা প্রতিরূপ প্রস্তুত। প্রত্যেকের যেমন ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয় যখন শরীরের বিভিন্ন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বোঝানো হয়, সেখানে প্লাস্টিক দিয়ে বানানো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও দেখানো হয়, আবার কঙ্কাল দিয়ে দেখানো হয়, আবার অফিসিয়াল কোনো কাজ যখন ই করতে হয়, ফ্যাক্টরিগত কোনো বিষয়ের উপরও থাকে, তখন সেখানে ভারী যন্ত্রপাতি না সরিয়ে প্রশিক্ষণের জন্য দামি যন্ত্রপাতি প্রস্তুত করা হয়। তাহলে আমরা আজকে আলোচনা করলাম প্রশিক্ষণ গ্রহণ পদ্ধতির কার্য কার্য প্রশিক্ষণ কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণের পদ্ধতিগুলো আলোচনা করলাম এবং কার্য বহির্ভূত প্রশিক্ষণের পদ্ধতিগুলো আলোচনা করলাম। এই আলোচনার মাধ্যমে আমি এই অধ্যায় শেষ করলাম। আমি বিশ্বাস করি তোমরা সবাই বুঝতে পারছো, বা যদি না বুঝো পরে আমাকে হয়তো ফোনে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো, কারণ তোমরা অনেকেই ক্লাসে অংশগ্রহণ করো না, এটা দুঃখজনক ব্যাপার। আর যেহেতু তোমরা ছাত্রী, মাস্টার্সের ছাত্রী, অনেকেরই হয়তো সাংসারিক জীবন শুরু হয়ে গেছে, জন্য আমরা তো চাপও সৃষ্টি করতে পারি না। তবে আমি আশা করি তোমরা আমার এই ক্লাসগুলো যারা সরাসরি করতেছো তো করতেছো, এছাড়াও আমি ইউটিউবে ক্লাস দিয়ে দেই। তাছাড়া তোমাদের জন্য আরেকটা বিশেষ সুবিধা আছে। তোমরা হয়তো জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিসি মহোদয় এই করোনাকালীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমরা ওখানেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে এই সংশ্লিষ্ট ক্লাসগুলো দেখতে পারবে। আমার মোট কথা তোমাদের প্রতি নির্দেশ নয়, অনুরোধ হলো যে লেখাপড়া করতে হবে, লেখাপড়া চালিয়ে যেতে হবে। এই পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু একটার পর একটা পরীক্ষা হবে, বিসি মহোদয় পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। এজন্য তোমরা ভালো করো, ভালো থাকো, যে যেখানে থাকো সুস্থ থাকো এবং লেখাপড়া চালিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।